সালে তার বিষয়ে একটি অনুসন্ধানী আলোচনা আপনারা বলতে পারেন। আমাদের হাতে প্রচুর তথ্য আছে, এই তথ্যগুলো নিয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কারণ এই বিষয়টি নিয়ে এক ধরনের ঘোলাটে পরিস্থিতি এখনো চলছে। আওয়ামী লীগ একচেটিয়া রাজনীতি করছে এই বিষয়টা নিয়ে, তারা দোষারোপ করছে বিএনপি, জামাত, তারা কথায় কথায় তারেক রহমান, এই হচ্ছে তাদের মূল বক্তব্য। অনেক বিষয়ে আমাদের গণমাধ্যমও এগিয়ে যাচ্ছে, আমাদের যারা সুশীল অনুসন্ধানী সাংবাদিক কোথাও অনেক বিষয়ই তারা আমলে নিচ্ছেন না। তো এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য আজকের এই আয়োজন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে একটু ধৈর্য ধরে যদি আজকের অনুষ্ঠানটি পুরোটা দেখেন, তাহলে আমার মনে হয় 21শে আগস্টের কি ঘটেছিল এই বিষয়টির অনেক কিছুই আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তো আজকে আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, জনপ্রিয় আলোচক, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন খান। শহীদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি শহীদ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। শহীদ ভাই, আমরা শুরুতেই আপনাকে দেখাতে চাই, আমরা আসলে আজকে বেশ কিছু ফ্যাক্টস এন্ড ফিগার নিয়ে কথা বলবো। আমি বেশ কিছু তথ্য তুলে ধরবো, আপনার মতামত চাইবো, এবং আমার মনে হয় যে আমরা কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি বা কোনো ধরনের অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে না। 21শে আগস্ট অ্যাকচুয়ালি বাংলাদেশের রাজনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, এবং বলা হয় যে এটি বাংলাদেশের রাজনীতির মোড়কে ঘুরিয়ে দিয়েছে। তো সে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। প্রথমে আমি যদি আপনাকে দেখাই যে বহুল প্রচারিত একটি ফুটেজ, আপনি যদি দেখেন, এই ফুটেজে শেখ হাসিনা বক্তব্য রাখছেন এবং এর পরপর গ্রেনেড হামলা, এবং আপনি দেখেন যে এই শেখ হাসিনার যে গাড়ি, তার পেছনে আপনার সাবেক বস বা শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা আপনার সিনিয়র কলিগ তারেক সিদ্দিককে দেখা যাচ্ছে। আমি যদি আবার একটু দেখাই, এই যে শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছেন, তার পেছনে এই যে সাফারি স্যুট পরা এই যে তার আপনার সাবেক কলিগ, আপনার সহকর্মী দাঁড়িয়ে আছেন। তো এবং একটি বিষয় আমি যদি আপনাকে বলি, এই ঘটনাটি ধরুন আমরা যদি 2004 সালের ওই সময়কার পত্রিকার ফুটেজ দেখি, আমরা দেখবো যে সেখানে মুক্তাঙ্গনে আজ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ, একটি পত্রিকা ছাপা হয়েছে, এবং বিভিন্ন জায়গায় যে চিঠি দেওয়া হয়েছে ফটো সাংবাদিকদেরকে, সেখানেও বলা হয়েছে মুক্তাঙ্গনে বিকেল 4টায় আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী মিছিল সমাবেশ হবে। এবং আমাদের কাছে আরো কিছু যে তথ্য আছে, যেমন ধরুন আওয়ামী লীগের এই কাগজটি না, আমি যদি দেখাই যে তারা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে পুলিশের কাছে তারা আওয়ামী লীগের সমাবেশে 21শে আগস্ট মাইক ব্যবহারের অনুমতি চেয়েছে, এবং এই অনুমতিতে তারা বলছে 21শে আগস্ট বিকাল 3টায় জিপিওর পার্শ্বস্থ মুক্তাঙ্গনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশ আয়োজন করেছে, যেখানে উপস্থিত থাকবে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। তো এবং তাদের এই মাইক ব্যবহারের অনুমতির পরে 19শে আগস্ট মহানগর পুলিশ থেকে এই মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হয় বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো হঠাৎ করে আমরা যেটি দেখলাম, যে আপনি যদি দেখেন যে মুক্তাঙ্গন থেকে হঠাৎ করে সমাবেশ চলে গেল বঙ্গবন্ধু এভিনিউতে, এবং আমি যতটুকু আমার কাছে যতটুকু তথ্য আছে, সে সময়ে মুক্তাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মোট 473 জন পুলিশ কর্মকর্তা কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছিল শুধু মুক্তাঙ্গনের সমাবেশের জন্য। শেখ হাসিনা প্রধান বিরোধী দলীয় নেত্রী হিসেবে তার নিরাপত্তার জন্য তো পুলিশের আলাদা ফোর্স ছিলই। তো হঠাৎ করে তারা যখন মুক্তাঙ্গন থেকে তাদের জনসভাকে পার্টি অফিসের সামনে নিয়ে যায়, এবং আপনি জানেন যে আমি 9 মাস যে রাষ্ট্রদ্রোহের মামলায় যে জেলে ছিলাম, জেলে আমার সঙ্গে ছিলেন, আমার পাশেই থাকতেন সেই সময়কার মতিঝিল থানার ওসি রফিক সাহেব। তিনি অন্য একটা মামলায় ভেতরে ছিলেন, এবং আমি বের হয়ে আসার 3-4 মাস পরে তিনি জেলেই মারা গেছেন। তো এই ঘটনার পরপরই আসলে আমি যতটুকু রফিকের সঙ্গে কথা হয়েছে, রফিক সাহেব আবার সঙ্গে সঙ্গে তার মতিঝিল থানায় একটা জিডি করেন,
যেই যে জিডিতে তিনি উল্লেখ করেন যে তাদের যে স্থান পরিবর্তনের বিষয়টি তিনি উল্লেখ করেন এবং বলেন যে পুলিশকে না জানিয়ে, অনুমতি না নিয়ে তারা হঠাৎ করেই তাদের জনসভা স্থল পরিবর্তন করেছে। এবং এই সংক্রান্ত যেই তথ্য জানা যায় সেখানে আমরা জানতে পেরেছি যে সেই সময়কার ডিসি পূর্ব ওবায়দুর রহমান তিনি কিন্তু এই অনুষ্ঠান না করার বিষয়ে মতামত দেয়, কারণ তিনি বলে যে এত উঁচু নিচু বিল্ডিং এর দ্বারা পরিবেষ্টিত 23 বঙ্গবন্ধু এভিনিউতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন যে অনুষ্ঠানটি না করার অনুরোধ জানাতে বলে। তবে ভারপ্রাপ্ত কমিশনার মিজানুর রহমান তিনি বলেন যে অসুবিধা নেই, পরিবর্তিত স্থানে অনুষ্ঠানটি তাদের সমাবেশটি হোক। এবং পুলিশ যখন পুলিশ টের পায় 12টার পরে যে আওয়ামী লীগ ভেন্যু চেঞ্জ করছে এবং 1:30 নাগাদ মুক্তাঙ্গন থেকে ফোর্স উইথড্র করে বঙ্গবন্ধু এভিনিউতে যেতে যেতে সেটি লোকারণ্য হয়ে যায়, যার ফলে ধরেন প্রপার সিকিউরিটি দেওয়া সম্ভব হয়নি। তো আপনি যদি দেখেন যে প্রতিটি ঘটনায় আপনি একজন সামরিক কর্মকর্তা, আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, প্লেস অফ অকারেন্স বা পিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে যে কোনো ঘটনায় দুটি বিষয় পুলিশ ইনভেস্টিগেশন এবং সাংবাদিক ইনভেস্টিগেশনে আসে, যে প্লেস অফ অকারেন্স এবং হু ইজ দ্য বেনিফিশিয়ারি। সো প্লেস অফ অকারেন্সটা কি এবং কে এই ঘটনার দ্বারা সুবিধা পেল, মোটিভটা কি, এই যে এতটুকু পর্যন্ত যে তথ্যগুলো আমি দেখালাম বা যে তথ্যগুলো দেখলাম, তো আপনি কি মনে করেন এই ঘটনাতে? এবং আপনি তো তারেক সিদ্দিকের একসময় খুব কাছের মানুষ ছিলেন, এবং 21শে আগস্ট নিয়ে তারেক সিদ্দিকের বক্তব্য কি বা কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? জি ধন্যবাদ। এটা আসলে দুঃখজনক এবং আমি আশ্চর্য হয়ে যাই তখন, কিন্তু এই যে আপনি এভিডেন্স গুলো দেখালেন, দিস ওয়ার ইন প্লেস, এবং তখনকার সরকার প্রমাণ করতে পারত যেটা আওয়ামী লীগ ঘটিয়েছে, যে প্রমাণগুলো আছে। আপনি যে বিচারপতি জয়নুল আবেদিন একটা রিপোর্ট করেছিলেন, ওটা কি আছে আপনার কাছে? ক্যান ইউ প্লিজ টেল এনিথিং অ্যাবাউট ইট? দেন আই ক্যান। বিচারপতি জয়নুল আবেদিন সে সময় বেগম খালেদা জিয়া একটি নিরপেক্ষ জায়গা থেকে বিষয়টি তদন্ত করার জন্য সুপ্রিম কোর্টের জাস্টিস জয়নুল আবেদিনকে দিয়ে একটি কমিটি গঠন করে দেন, 1 সদস্যের কমিটি। এবং জয়নুল আবেদিনের সেই কমিটিতে একটি সারাংশ তিনি প্রকাশ করেন এবং তার বক্তব্য ছিল যে এই হামলার পেছনে কোনো জঙ্গি গোষ্ঠী নেই, সীমান্তের ওপারের শক্তিশালী দেশটির গোয়েন্দা সংস্থা সেখানে পলাতক সন্ত্রাসীদের দিয়ে এই হত্যাযজ্ঞ ঘটিয়েছে। এবং অ্যাকচুয়ালি এই তদন্ত বা সবকিছু মিলিয়ে বিএনপি সরকারের হাতে সময় ছিল না, বা ধরেন ওই সময় এই রিপোর্টটি প্রকাশিত হয়নি। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই রিপোর্টটি এখনো প্রকাশিত হয়নি। জয়নুল আবেদিনের রিপোর্টে কি আছে সে বিষয়টি এখনো গোপন, এবং তারা এটা নিয়ে হাসি ঠাট্টা করেছে। কিন্তু আপনি যদি দেখেন যে যেভাবে গ্রেনেড ছুঁড়ে মারা হয়েছে, এত বড় একটা ট্রাকের মধ্যে কিন্তু একটা গ্রেনেড পড়ে নাই, খুব ট্রেন। সেই জায়গাটা আপনি কি মনে করেন, আপনার বিশ্লেষণটা? এখন এটা আপনি রাইট পয়েন্টে আসছেন। ফার্স্ট এন্ড ফরমোস্ট পয়েন্ট হচ্ছে এই গ্রেনেড হামলার পরে এমনকি আমরাও কনভিন্সড হয়ে গিয়েছিলাম যে এই সরকার এটা করলো, পুরো দেশকে কনভিন্স করে ফেলেছে। এবং এটাই কিন্তু বিএনপি 4 দলীয় সরকারের পতন শুরু হলো। বিকজ তখনকার যে সরকার সিস্টেম, তারাও কিন্তু এত কিছু এভিডেন্স থাকা সত্ত্বেও তারা তারপরে 1.5 বছর ছিল, কিন্তু প্রায় 2 বছর ছিল। দিস আর সো ইম্পর্টেন্ট, এটা সলভ করা উচিত ছিল, বিকজ এটাই তাদের জন্য হয়েছে একটা মরণ কামড়ের মতো অবস্থা। এখন আমি বলি এটা কেন আওয়ামী লীগের। এই যে জয়নুল আবেদিন সাহেব ফ্যান্টাস্টিক একটা কথা বলেছেন, সুপ্রিম কোর্টের যদিও আমাদের কোর্ট কাছারি কাজ করে না, বাট তারপরে সুপ্রিম কোর্টের একজন জাস্টিস কিছু না কিছু ব্রেনে আছে। তো এই যে একটা কথা বলেছে, সীমান্তের ওপারে যে সন্ত্রাসী লুকিয়ে ছিল তাদেরকে দিয়ে করেছে। সীমান্তের ওপারে কারা ছিল আপনি জানেন? এই আজিজের ভাই, তারপরে এরা এখনো টিকে আছে। এবং আজিজের সাথে এত, যে সেনাপ্রধান, যে লাস্ট সেনাপ্রধানের আজিজ এত কিছু করলো, সে সন্ত্রাসী বললো সবাইকে, গুম খুন, হাসিনাকে ইনভলভ করলো, এখনো তারও কিছু হয় নাই।
কেন এরা তো জানে যে ক্ষমতায় আনছে হলো আজিজ, ওই 21শে আগস্টেও তার ভাই ব্রাদাররা ইনভলভ ছিল, আরো অনেকে ছিল। এবং আপনি এসব কেন করে? আওয়ামী লীগের অতীত, আমার দুঃখটা কি জানেন? আমরা তো রাজনীতিতে ছিলাম না, এখন স্টাডি করছি, দেখতে পাচ্ছি। দুঃখ লাগে যারা রাজনীতি করেছেন তারা সত্যটা কখনো দেখেননি। আওয়ামী লীগের সিনিয়র নেতাদের লিখিত বই আছে, ওখানে যে শেখ মুজিব একটা গুন্ডা 1954 থেকে, সে যে গুন্ডামি করতে করতে পরবর্তীতে আইয়ুব খানের সাথে গোপন আতাত, ভালো সে এক ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতো, 22 পরিবারের এক ফ্যামিলিতে, এবং হত্যাকাণ্ড ঘটাতে ঘটাতে, যেমন আপনার 1954-এ যখন আপনার কি বলে ওটাকে যুক্ত ফ্রন্ট যখন পাওয়ারে আসছে, ছিল মাত্র 31 বা 32 বা এরকম 1-1.5 মাস। তারপরে তো ইস্কান্দার মির্জা কি বলে ইমার্জেন্সি করলো ইস্ট বেঙ্গলে, ইস্ট পাকিস্তানে, তখন 500 লোককে মারা হয়েছিল সে কি বলে ওটাকে আদমজিতে, এন্ড শেখ মুজিব ওয়াজ ব্লেমড ফর দিস। এই ঘটনাগুলো কেন হচ্ছে? বিকজ আওয়ামী লীগের সেট অফ গুন্ডা ছিল, একটা দল ছিল গাজীপুরে, এক দল ছিল, ওরা এখনো আছে নারায়ণগঞ্জে, পুরান ঢাকাতে কাজ করে অন্যরা। আর শেখ মুজিব প্রত্যেকটা আন্দোলনের সময় হয় জেলে থাকতো, জেলেও তার খাতির ছিল, মারা টারা হয়ে গেলে তখন গুন্ডারা এসে দখল করতো। একই জিনিস দেখেন এই 21-এ, কেন হাসিনা জানতো ইলেকশনে আমরা জীবনে জিতবো না। এটা যেদিন ঘটেছে সেদিন কিন্তু আমি চাকরিতে আছি, আমার ইনকোয়ারির ফার্স্ট ডে আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আসছি, তো আমাকে জানানো হলো আমার ইনকোয়ারি শুরু হয়েছে। ফাইন, ইনকোয়ারি শেষ হওয়ার পর আমি হিল ট্র্যাক্সে গেছি। হ্যাঁ, ওই সেদিন যেদিন ঘটলো এটা আমি এনটিভিতে দেখছিলাম, এবং আমাকে জানানো হলো এটা। তারপর তো জানেন চাকরি টাকরি চলে গেল। তারেক সিদ্দিক আমাকে ডাকলো 2005-এর অগাস্টে। তারপর তো তার সাথে প্রতিদিনই কথা হতো, কাজ করতাম। কোনো এক সময় মেবি 2-3 মাস পরে বা অক্টোবর নভেম্বরে হবে। আমি জিজ্ঞেস করলাম, স্যার 21শে আগস্টে এরকম গ্রেনেড হামলা হলো, আপনি বেঁচে গেলেন কি করে? আমি তো এই ভিডিওটা দেখিনি আজকে যেটা দেখালেন আপনি কি করে বেঁচে গেলেন? না, আমার দেখো না পায়ে, পিঠে, পেটে হ্যাঁ আছে কি বলে স্প্লিন্টার আছে। আমি তো সিএমএইচে ছিলাম, বিদেশেও ট্রিটমেন্ট করছি। তা আমি যখন শুনলাম, আমি তো মিলিটারি ম্যান ভাই, একটা এক্সপ্লোসিভ যখন ফুটে, ইট গোজ আপ, ইট ডাজন্ট গো লাইক দিস, লেটারালি যায় না, ঠিক আছে? তার যার পিঠেও লাগবে পেটেও লাগবে কি করে হয়? তার মানে 3-4টা গ্রেনেড সে ফেস করেছে ইসলামী। তারপর পায়ে তো প্রশ্ন ওঠে না, সে যে ডিস্টেন্সে ছিল, পায়ে এত দূরে তো পায়ে হবে না, পায়ে লাগতে হবে, গ্রেনেডটা ফুটতে হবে। এরকম অনেকের ফুটেছে, অনেকে ল্যাংড়া হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, এবং মরেও যাওয়ার কথা অনেকের। এবং আপনি জানেন তো মরেছে 24 জন। তারেক সিদ্দিক দেখেন জিপের পিছনে ছিল, তার তো কিছুই লাগেনি, এবং সে আগের থেকে রেডি হয়ে আছে যে এখানে কিছু ঘটবে এবং সে হাসিনাকে নিয়ে চলে যাবে। সে জানে হাসিনা বাঁচবে এবং জিপ নিয়ে আসছে। আগে তো আসবে অ্যাম্বুলেন্স, কথা বোঝার চেষ্টা করেন, আগে তো আসবে অ্যাম্বুলেন্স টু ইভাকুয়েট দ্য পিপল, আগে আসছে জিপ। কেননা সে জানে শেখ হাসিনা ট্র্যাকের লোক বাঁচবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ এই যে শিফটিং অফ দ্য প্লেস। আপনি দেখেন যে ওসি রফিক ছিলেন, উনি কিন্তু আইন অনুযায়ী জিডি করে দিয়েছেন, কেননা হঠাৎ করে একটা শিফট হলে ইট ইজ নট পসিবল টু প্রোভাইড দি সিকিউরিটি দেয়ার। মাত্র 7-8টা পুলিশ পাঠিয়েছিল, তারাও হয়তো পেইড হয়ে গিয়েছিল, এই জন্য হাসিনার পক্ষে কাজ করেছে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট ছিল, তো বুঝছেন না? এখন জিপে কি বলে ট্রাকে, আপনি কি জীবনে শুনেছেন ট্রাকে কোনো জনসভা হয়? তাও আবার একজন এক্স প্রাইম মিনিস্টার, সে একজন প্রাক্তন প্রাইম মিনিস্টার, সে আর তখনও তো ওই অনেক কিছুই চলছে, তারাই সব করাচ্ছে, ওই যে কোটালি পাড়া, তো এটা সেটা, এটা মুফতি আনানকে দিয়ে হাসিনারই লোক এগুলো করাইতো সরকারকে সমস্যায় ফেলানোর জন্য। এরা সন্ত্রাসী করেই আসে, গুন্ডাতন্ত্র যেটা। তবে সে যে আসছে একটা প্রাক্তন প্রাইম মিনিস্টার, সিকিউরিটি থ্রেট আছে, সব সরকারের সময় থাকে, সে কি করে উইদাউট এনশিওরিং দ্য সিকিউরিটি সে চলে আসছে। এবং কর্নেল শহীদ, আমি এখানে একটা জিনিস যোগ করতে চাই। আপনি জানেন যে দুদিন আগে মেয়র সাইদ খোকন, মেয়র হানিফ সাহেবের ছেলে,
তিনি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে 21শে আগস্টের আগের দিন তার বাবা তাকে জরুরি খবর দিয়ে শেখ হাসিনার কাছে পাঠায় যে তার উপর হামলা হতে পারে। আমি যদি একটু দেখি। আপনারা পাঠিয়েছেন আপনাকে জানানোর জন্য কি হয়েছে, সম্ভাব্য হামলার বিষয় একটি আশঙ্কাজনক বার্তা আপনাকে পৌঁছে দিতে হবে। তো ধরেন এরকম যদি বার্তা যদি পৌঁছে দেয় বা সাইদ কখন যা বলছেন, তো বিরোধী দলীয় নেতা হিসেবে তার তো উচিত ছিল সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের কাছে বিষয়টা জানানো। এরকম আমি খবর পাচ্ছি যে ইয়ে হতে পারে, তোমরা এটা এনশিওর করো, মানে এটা তো রেসপন্সিবল বিহেভিয়ার। তো তাই এই যে একটা সাইদ খোকনের মতো কি জানি ডাইল খাওয়া, তারপরে হেরোইন খাওয়া, ড্রাগ এডিক্ট একটা লোকের নিয়ে আমাকে কথা বলতে বলছেন, এগুলো তো গল্প করে, আপনি বুঝছেন না? এরা শেখায়। আবার বলছে আমার পায়ের কাছে পড়লো, মনে হলো যে আমি মরেই গেছি। আবার বলছে আমার বাবা আরো খারাপ ছিল, ওইটা দেখছে সে। আবার বলছে পরের দিন হাসপাতালে আমার জ্ঞান ফিরেছে। আপনি চিন্তা করেন কি বলছে। বাঙালিকে এরা কত হাইকোর্ট দেখাতে পারে। তুমি যদি জ্ঞানই হারিয়ে ফেলো, তোমার বাবার অবস্থা কি করে দেখলা? যে আমার বাবা আমার পাশে ছিল, তারপরে তার জ্ঞান ফিরেছে পরের দিন। মাই পয়েন্ট ইজ, শেখ হাসিনাকে জানানোর পরে শেখ হাসিনা জানে কিছুই হবে না, বুঝতে পারছেন? আই নো এভরিথিং, শি নোজ এভরিথিং, মানে এইভাবেই সে চিন্তা করেছে এবং বলেছে তুমি চলে যাও, বসে থাকতে হবে না। আমি যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছিলাম সেটা আমি ভুলে যাবো ইফ আই ডু নট টাচ। এটা হলো যে বিল্ডিংটা, স্ট্রেট বিল্ডিংটা, হ্যাঁ, ট্রাকটা আছে ওখানে, ওখান থেকে যদি গ্রেনেড মারে স্ট্রেটে, প্রথম তো যদি হাসিনাকে হত্যা করার অবজেক্টিভ থাকে, কথা বুঝেন, অবজেক্টিভ যদি হাসিনাকে হত্যা করার থাকে তাহলে তো গ্রেনেডটা স্ট্রেট আছে, ওটা তো ট্রাকের বাইরে পাঠানোর ফেলানোর কথা না, স্ট্রেট ট্রাকে করার কথা। একটাও পড়েনি কিন্তু ট্রাকে, ঠিক আছে? নাও কাম টু দি পয়েন্ট, বিল্ডিং থেকে পড়েনি কিন্তু আশেপাশের লোকদের কাছে পড়েছে ফর কিলিং। যারা বসে সামনে একটু দূরত্বে বসে, কিন্তু তারপর একটা ডিস্টেন্স থাকে, তো ডিস্টেন্স থাকে, যখন অর্গানাইজ করা হয় তখন একটা ডিস্টেন্স থাকে। ডিস্টেন্স থাকলে তো আর মানুষকে মারা যাবে না, তখন মানুষ তো ওই জায়গায় মারবে, তার ট্রাকের উপরই মারবে, তাই না? তো এখানে আবার ডিস্টেন্স ছিল না, যেটা আমরা দেখলাম, একদম ট্রাক ঘেঁষে বসে আছে লোকজন। ইট ওয়াজ প্ল্যান ওয়াজ ওকে, যে ওখানে গেলে সবাই নিকটে থাকবে, গ্রেনেড গুলো সাইডে যাবে। শেখ হাসিনার যে ট্রাকে আছে ওখানে যায়নি, এটা আপনি নিশ্চিত থাকেন। এই যে এখন যা সাইদ খান ভবিষ্যতের একটা সাক্ষী হলো আর কি, তাকে বলা যাবে যে তোমার বাবা কোত্থেকে পাইছিল তুমি নিশ্চয়ই জানো, বলো এখন। এখানে কর্নেল শহীদ, ওই সময়টা তো আমি চ্যানেল আইতে কাজ করি সম্ভবত, এবং আমাদের চোখের সামনে তো অনেক ঘটনা, এবং ধরেন যে আইভি রহমান সবসময়ই কর্মীদের সাথে বসতেন রাস্তার উপর, উনি কখনোই মঞ্চে বসতেন না। এবং সেদিন শেখ হাসিনা আইভি রহমানকে 2-3 বার ডেকেছেন, বলেছেন যে ট্রাকে আসার জন্য, ট্রাকের উপরে আসার জন্য, কিন্তু আইভি রহমান আসেননি। এটা শেখ হাসিনা নিজের মুখেই বলেছেন যে আমি কয়েকবার তাকে খবর পাঠিয়েছি আসার জন্য, তিনি আসেননি। তো হঠাৎ করে আইভি রহমানের প্রতি ভালোবাসার কারণ কি? পাশাপাশি সেই সময় ধরেন বলা হয়েছে যে শুধু গ্রেনেড না, গুলি হয়েছে, এবং শেখ হাসিনার যে বুলেট প্রুফ গাড়ি, মার্সিডিজ বেঞ্জের যে বুলেট প্রুফ গাড়ি, সেই গাড়িতে তারা আপনার পরবর্তীতে জানা গেছে তারা আপনার হচ্ছে ড্রিল মেশিন দিয়ে কিছু দাগ করার চেষ্টা করেছিল, স্ক্র্যাচ করেছিল। তো এবং মার্সিডিজ বেঞ্জ এটা শোনার পরে তাদেরকে চ্যালেঞ্জ করে, বলে যে যদি গুলিতে যদি একটা স্ক্র্যাচও পড়ে তাহলে মার্সিডিজ বেঞ্জ তার ব্যবসা বন্ধ করে দিবে, এরকম একটা কিছু বলার পরে তারা এই অবস্থান থেকে সরে আসে। এবং সাবের হোসেন চৌধুরীরা সেই সময় প্রমাণ করতে চেয়েছিল যে শুধু গ্রেনেড না, গুলিও হয়েছে। এবং আপনি জানেন যে শেখ হাসিনার একজন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী মাহবুব, তিনি গুলিতে মারা গেছেন। অর্থাৎ নিজেরাই নিজেদের ভিতরে মানে ভয়ঙ্কর অবস্থা নিত না শহীদ ভাই? এই যে 24টা লোককে হত্যা করলো, এটা শেখ হাসিনাই করলো, ঠিক আছে? বিকজ she knew that আজকে অ্যাটাকটা হবে। এবং সবচেয়ে বড় কথা, আমি বললাম না, তারপর আমি হিল ট্র্যাক্সে গেছি, মেবি সেপ্টেম্বরের দিকে পোস্টিং করে দিল আমাকে বলিপাড়াতে। বলিপাড়াতে যে ওখান থেকে আমি
মানে রিভার লাইনে বিভিন্ন ক্যাম্প ট্যাম্পে যেতাম। এক ক্যাম্পে যেয়ে দেখি দূর গ্রামে, ক্যাম্পে উঠতে বাজারে দেখি কি এত পোস্টার্স যে 4 দলীয় সরকার হাসিনাকে হত্যা করতে চেয়েছে। আমার কথা